পরমাণুর গঠন চ্যাপ্টারে আগের যে ক্লাসগুলো তোমাদের হয়েছে সেখানে তোমরা পরমাণুর বিভিন্ন মডেল সম্পর্কে জেনেছো, যেরকম রাদারফোর্ডের মডেল, বোরের মডেল। যদিও সে সমস্ত মডেলে বেশ কিছু ত্রুটি ছিল, কিছু কিছু বিষয় ব্যাখ্যা করা যায়নি, কিন্তু মডেলের যা স্বীকার্য সেখান থেকে নিশ্চয়ই তোমরা এতদিনে বুঝতে পেরেছো যে পরমাণু হচ্ছে গোলাকার এবং একদম সেন্টারে থাকে নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনরা বিভিন্ন কক্ষপথে আবর্তন করে। বিজ্ঞানী নিলস বোর ইলেকট্রনকে তার তত্ত্বে একটা ঋণাত্মক চার্জযুক্ত কণা রূপে গণ্য করেছিলেন, কিন্তু পরবর্তীকালে বোরের তত্ত্বের ওপর ভিত্তি করে যে পরমাণু মডেল আমরা পেয়েছিলাম সেখানে বিভিন্ন ত্রুটি দেখা যায়। অর্থাৎ ইলেকট্রনের যে এই কণা ধর্ম, ঋণাত্মক চার্জযুক্ত কণা ধর্ম, এর সাহায্যে কিন্তু কিছু বৈশিষ্ট্যের সঠিক ব্যাখ্যা দেওয়া সম্ভব হয়নি, যার জন্যই ত্রুটিগুলো দেখা যাচ্ছিল। এই সমস্ত সীমাবদ্ধতা যখন দেখা দিচ্ছে তখনই ফরাসি বিজ্ঞানী লুইস ডি ব্রগলি পরবর্তীকালে সিদ্ধান্ত নেন যে ইলেকট্রন একটা ঋণাত্মক চার্জযুক্ত কণা হলেও তার কণা ধর্ম থাকলেও সেই কণা ধর্মের পাশাপাশি একটা তরঙ্গ ধর্মও কিন্তু বর্তমান আছে। যেরকম আলোর একটা তড়িৎচুম্বকীয় বিকিরণ যার কণা আর তরঙ্গ ধর্ম উভয়ই বর্তমান, সেই রকমই ইলেকট্রনও একটা ঋণাত্মক চার্জ পার্টিকেল, তার যেরকম কিছু কণা ধর্ম আছে পাশাপাশি কিছু তরঙ্গ ধর্মও অবশ্যই থাকবে। এবং বিজ্ঞানী ডি ব্রগলি তার তত্ত্বে বলেন যে ইলেকট্রনের মতো অতি ক্ষুদ্র কণা যখন গতিশীল অবস্থায় থাকে তখন তার কণা ধর্মের পাশাপাশি তরঙ্গ ধর্ম বিদ্যমান থাকে। যেরকম তোমাদের নিচের ছবিতে দেখানো হয়েছে যে ইলেকট্রন যখন নিউক্লিয়াসকে আবর্তন করছে, কণা ধর্ম তো আছেই যেহেতু সে একটা ঋণাত্মক চার্জড পার্টিকেল, সঙ্গে সঙ্গে তরঙ্গ ধর্মেও সে কিন্তু অস্তিত্ব রয়েছে, তরঙ্গ ধর্ম তার বর্তমান আছে। ডি ব্রগলি এই সংক্রান্ত যে সমীকরণ দেন সেখানে তিনি দেখান যদি এম ভরের কোনো ইলেকট্রন ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে ভি বেগে গতিশীল থাকে তাহলে তরঙ্গ দৈর্ঘ্য এবং বেগের মধ্যে যে সম্পর্কটা অ্যাপ্লিকেবল হয় সেটা হচ্ছে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি। এম ভি হচ্ছে ভরবেগ, এম হলো ইলেকট্রনের মাস বা ভর, আর ভি হচ্ছে ভেলোসিটি। তো এম ভিকে আমরা ভরবেগ বা পি দিয়েও প্রকাশ করতে পারি, অর্থাৎ ইকুয়েশনটা আমাদের দাঁড়াচ্ছে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি। এই ইকুয়েশনটাই হচ্ছে ডি ব্রগলির সমীকরণ, যেখানে এম ভি বা পি হচ্ছে ভরবেগ। ডি ব্রগলির সমীকরণের প্রমাণ কিভাবে হয়? আগের দিন তোমাদের প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব পড়িয়েছিলাম, সেখান থেকে একটা সম্পর্ক তোমরা পেয়েছিলে ই ইকুয়াল টু এইচ নিউ, নিউ হচ্ছে কম্পাঙ্ক। ই ইকুয়াল টু এইচ নিউকে যদি নিউয়ের জায়গায় আমরা নিউ উঠিয়ে সি বাই ল্যামডা হিসেবে লিখি, মানে তরঙ্গ দৈর্ঘ্যের টার্মে আমরা লিখি, তাহলে আমাদের ইকুয়েশন পাচ্ছি আমরা ই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। আইনস্টাইনের সমীকরণটা তোমরা নিশ্চয়ই সকলে জানো যে ই ইকুয়াল টু এমসি স্কোয়ার। তাহলে দেখো এই দুটো সমীকরণ থেকে ই এর আমরা দুটো ভ্যালু পাচ্ছি, একটা হচ্ছে এইচ সি বাই ল্যামডা আর একটা হচ্ছে এমসি স্কোয়ার। তাহলে আমরা দুটোকে ইকুয়াল হিসেবে লিখতে পারি, তাহলে আমরা লিখছি এইচ সি বাই ল্যামডা ইকুয়াল টু এমসি স্কোয়ার। সেখানে ওপর থেকে একটা করে সি দেখো কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এইচ বাই ল্যামডা ইকুয়াল টু এমসি, যেখান থেকে ল্যামডার মান বেরোচ্ছে এইচ বাই এমসি। এম হচ্ছে ভর মাস আর সি হচ্ছে আলোর গতিবেগ বা ভেলোসিটি। তাহলে ব্যাপারটা এমসি মানে আমরা ভরবেগ হিসেবেও ধরে নিতে পারছি, তাহলে এমসির জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি পি, যেখানে পি হচ্ছে ভরবেগ। তাহলে দেখো ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি, এই যে ইকুয়েশনটা এটাই হয়ে যাচ্ছে ডি ব্রগলির সমীকরণ, যেটা আমরা একটু আগেই দেখলাম। তাহলে আইনস্টাইন এবং প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব কিন্তু পরোক্ষভাবে ডি ব্রগলির সমীকরণকেই প্রকাশ করছে, এবং এই সমীকরণটাকেই ডি ব্রগলির সমীকরণ হিসেবে আমরা চিনি।
এইভাবে এই যে দ্বৈত সত্তা ইলেকট্রনের কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম একই সঙ্গে প্রকাশ করছে, এই দ্বৈত সত্তার সাহায্যেই কিন্তু পরবর্তীকালে ইলেকট্রনের সব ধর্মের সঠিক ব্যাখ্যা পাওয়া সম্ভব হয়েছিল। নেক্সট আমরা যে টপিকে যাচ্ছি, কক্ষ, উপকক্ষ এবং ইলেকট্রন ক্লাউড। কক্ষর ধারণা তো তোমরা ইতিমধ্যে পেয়ে গেছো, যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো যে পথে আবর্তন করে তাকেই আমরা বলছি কক্ষ বা শেল। আর একটা কক্ষে যদি বিভিন্ন ইলেকট্রন থাকে, একটা কক্ষের অন্তর্গত বিভিন্ন ইলেকট্রন যে পথে আবর্তন করে তারা হচ্ছে উপকক্ষ বা সাব শেল। যেরকম ওপরের ছবিতে দেখো, n = যখন 1, তখন আমরা যে কক্ষটা পাচ্ছি সেটা হচ্ছে এস কক্ষ, এর কোনো উপকক্ষ নেই। n = 2 এর জন্য আমরা যে কক্ষ পাচ্ছি তার আন্ডারে দুটো উপকক্ষ আছে, একটা এস একটা পি। আবার n = 3 এর জন্য তিনটে উপকক্ষ রয়েছে, এস পি ডি। n = 4 এর জন্য চারটে উপকক্ষ আছে, এস পি ডি এফ। যখন কোনো ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে, কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে ইলেকট্রন ঠিক কোথায় অবস্থান করছে সেটা কিন্তু নির্ণয় করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। আগের দিন তোমাদের হাইজেনবার্গ অনিশ্চয়তা নীতি নিয়ে বলেছিলাম, সেখানে তিনি বলেছিলেন যে কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে কোনো একটা গতিশীল চার্জড পার্টিকেলের ভরবেগ এবং অবস্থান সম্পূর্ণ সঠিকভাবে বলা কখনোই সম্ভব নয়। এবং ইলেকট্রনও যেহেতু একটা ঋণাত্মক চার্জযুক্ত কণা এবং গতিশীল অবস্থায় রয়েছে, তাই এর ক্ষেত্রেও ব্যাপারটা সত্যি যে এর অবস্থান সম্পূর্ণ সঠিকভাবে কখনোই বলা সম্ভব নয়। তোমরা ফ্যান ঘুরতে দেখেছো, ফ্যানের যে তিনটে ব্লেড থাকে, যখন প্রচণ্ড বেগে ঘোরে তখন সেই তিনটে ব্লেড কিন্তু আলাদাভাবে আমরা দেখতে পাই না, একটা হালকা মেঘের স্তর হিসেবে দেখতে পাই। আমি বাঁদিকে একটা ছবি দিয়ে দেখিয়েছি, দেখো একটা ফ্যান যখন ঘুরছে তখন ছবিটা অনেকটা এরকমই হয়, যে তিনটে ব্লেডকে আলাদা করে কিন্তু লোকেট করা যায় না। ঠিক সেরকমই নিউক্লিয়াসকে মাঝখানে রেখে যখন ইলেকট্রনগুলো ঘুরতে থাকে, যেরকম দ্বিতীয় ছবিটায় আমরা তো কল্পনা করে নিচ্ছি যে বিভিন্ন কক্ষপথে ঘুরছে, কিন্তু কক্ষপথের কিন্তু আলাদা করে কোনো অস্তিত্ব নেই। ইলেকট্রনগুলো যেখানে ঘুরছে, যে অঞ্চল দিয়ে ঘুরছে, এত জোরে তারা গতিশীল যে সেখানেও কিন্তু ইলেকট্রনকে আলাদা করে চিহ্নিত করা যায় না, এবং সবটা মিলিয়ে একটা ত্রিমাত্রিক হালকা মেঘের একটা স্তর তৈরি হয়, যেটাকে আমরা বলছি ইলেকট্রন ক্লাউড। এবং সেখানেই ইলেকট্রন থাকার প্রবণতা সবচেয়ে বেশি। এই যে ইলেকট্রন ক্লাউড কল্পনা করছি, কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে তো ইলেকট্রনের অবস্থান আমরা বলতে পারছি না, কিন্তু কোন অঞ্চলে ইলেকট্রনের থাকার সম্ভাবনা সর্বাধিক সেটা কিন্তু বলা সম্ভব। এবং এই সম্ভাব্য অবস্থানটা জানার জন্যই বিজ্ঞানী শ্রোডিঞ্জার একটা ইকুয়েশন প্রণয়ন করেন, তরঙ্গ সমীকরণ বলা হয়, ওয়েভ ইকুয়েশন, যে ইকুয়েশনটা তোমাদের ছবিতে দেখানো হয়েছে। ডেল স্কোয়ার সাই বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার সাই বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার সাই বাই ডেল জেড স্কোয়ার প্লাস 8 পাই স্কোয়ার এম বাই এইচ স্কোয়ার ইন্টু ই মাইনাস ভি ইন্টু সাই ইকুয়াল টু 0, যেখানে এম হচ্ছে ইলেকট্রনের ভর, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, আগের দিন পড়েছ, ই হচ্ছে ইলেকট্রনের মোট শক্তি, ভি হচ্ছে স্থিতিশক্তি, আর এক্স ওয়াই জেড এগুলো হচ্ছে ইলেকট্রনের ত্রিমাত্রিক স্থানাঙ্ক, মানে কোন অক্ষে কোথায় রয়েছে সেটা আমরা এইগুলোর সাহায্যে আইডেন্টিফাই করি। এই সমীকরণকে যদি সমাধান করা যায়, মানে এই যে শ্রোডিঞ্জারের ওয়েভ ইকুয়েশন, একে যদি সমাধান করা হয়, তাহলে নিউক্লিয়াসের চারদিকে কোন অঞ্চলে ইলেকট্রনের ঘনত্বটা সর্বাধিক, অর্থাৎ কোথায় তার থাকার প্রবাবিলিটি সবচেয়ে বেশি, সেটা আমরা নির্ণয় করতে পারি।
যদিও এর সমাধান তোমাদের সিলেবাসে নেই, আপাতত তোমরা এই শ্রোডিঞ্জারের ওয়েভ ইকুয়েশনটাকেই মনে রাখবে এবং যখনই ওয়েভ ইকুয়েশন লিখবে প্রত্যেকটা কি মিনিং, কি মানে তার, সেগুলো কিন্তু তোমাদের লিখতে হবে, কোন সিম্বলটার কি মানে। আচ্ছা, এই যে আমরা ইকুয়েশনটাকে সমাধান করছি, সমাধান করে ইলেকট্রনের ঘনত্ব কোথায় সর্বাধিক সেটা যে নির্ণয় করছি, যে অঞ্চলে ইলেকট্রনের থাকার সম্ভাবনা সর্বাধিক বেরোচ্ছে সেই অঞ্চলটাকে আমরা বলছি ইলেকট্রনের পারমাণবিক কক্ষক বা অ্যাটমিক অরবিটাল। নিউক্লিয়াসের চারপাশে যে ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রনের থাকার সম্ভাবনা সর্বাধিক দাঁড়াচ্ছে তাকেই আমরা বলছি অ্যাটমিক অরবিটাল। নেক্সট আমরা পড়ব, এই যে ইলেকট্রন নিয়ে পড়ছি, ইলেকট্রন বিভিন্ন নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষে যে আবর্তন করছে, এই একটা ঘূর্ণায়মান ইলেকট্রনের পরিচয় যদি আমরা দিতে চাই সম্পূর্ণভাবে, যে পরমাণুর মধ্যে ইলেকট্রনটা কোথায় রয়েছে, কিভাবে অবস্থান করছে, কিভাবে ঘুরছে, ঘূর্ণনের প্রকৃতি কীরকম, সেগুলো যদি আমাদের বলার প্রয়োজন হয় তাহলে নির্দিষ্ট কিছু সংখ্যা আমাদের কাজে লাগে। সেই নির্দিষ্ট সংখ্যাগুলোকে আমরা বলছি কোয়ান্টাম সংখ্যা, এবং এই কোয়ান্টাম সংখ্যার সাহায্যেই আমরা একটা ইলেকট্রনের সামগ্রিক পরিচয় দিতে পারি, যে কোথায় রয়েছে, কিভাবে ঘুরছে, এই সংক্রান্ত পরিচয়। মোটামুটি চারটে কোয়ান্টাম সংখ্যা আমরা জানি। এক নম্বর হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা প্রধান কোয়ান্টাম সংখ্যা, যাকে স্মল n দিয়ে প্রকাশ করা হয়, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। সেকেন্ড হচ্ছে অ্যাজিমুথাল বা গৌণ কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যাও বলা হয়, একে প্রকাশ করা হয় স্মল l দিয়ে। থার্ড হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, স্মল m দিয়ে প্রকাশ করা হয়। আর নাম্বার 4 হলো ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম নাম্বার, যাকে স্মল s দিয়ে প্রকাশ করা হয়। তো এই চারটে কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আমরা জেনে নেব যে কোন কোয়ান্টাম সংখ্যা কি রিপ্রেজেন্ট করছে। প্রথমে হলো মুখ্য কোয়ান্টাম সংখ্যা, কাকে বলা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। যখন তোমরা বোরের পরমাণু মডেলেও পড়ে এসছো যে ইলেকট্রন যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে, তাকে আমরা বলছি এক একটা শক্তি স্তর বা এক একটা কক্ষ বা অরবিট। আমরা সেই অরবিটগুলোকে n = 1 2 3 করে নাম্বারিং করেছিলাম। নিউক্লিয়াস থাকছে মাঝখানে, নিউক্লিয়াসের ঠিক পরের কক্ষটাই হচ্ছে n = 1, সেকেন্ড কক্ষ হচ্ছে n = 2, এবং তার আলাদা আলাদা নামকরণও হয়েছিল, k l m n এক্সেট্রা। তো এই যে স্মল n, এটাই হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, যার সাহায্যে আমরা বুঝতে পারি যে ইলেকট্রনটা ঠিক কোন কক্ষ বা কোন শক্তি স্তরে প্রদক্ষিণ করছে। তাহলে মুখ্য কোয়ান্টাম সংখ্যা কিন্তু আমাদের কোন কক্ষে ইলেকট্রন রয়েছে সেই কক্ষটা নির্দেশ করছে এবং সেই কক্ষের আকার প্রদর্শন করছে। যদি নিউক্লিয়াসের কাছে হয় তাহলে কক্ষের আকার ছোট হবে, যদি নিউক্লিয়াস থেকে একটু দূরে হয় n = 3 বা n = 4 তাহলে কক্ষের আকার বড় হবে। তাহলে এই আকার প্রকাশ করছে হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা। প্রধানত চারটে কক্ষ আমরা বেশি ব্যবহার করে থাকি, যেরকম n = 1 এর জন্য হচ্ছে k, n = 2 হচ্ছে l, n = 3 হচ্ছে m, আর n = 4 হচ্ছে n। এবং প্রত্যেকটা কক্ষে ইলেকট্রন সংখ্যা সর্বাধিক থাকতে পারে 2n²। ফর্মুলা রয়েছে তোমাদের, যেখানে n এর ভ্যালু পুট করলেই সেই কক্ষে কটা ইলেকট্রন থাকতে পারে আমরা বার করে ফেলছি। তোমাদের চার্টে দেখানো হয়েছে ক্যালকুলেট করে। কে কক্ষে n = 1 এর জন্য আমাদের বেরোচ্ছে 2টো ইলেকট্রন, এল কক্ষে n = 2 এর জন্য আমাদের বেরোচ্ছে 8টা ইলেকট্রন। সবই ফর্মুলায় বসিয়ে করা হচ্ছে 2n² ফর্মুলা। যদি কক্ষের শক্তি সম্পর্কে বলতে যাই তাহলে নিউক্লিয়াস থেকে যত দূরে যাওয়া হয় তত কক্ষের শক্তি বাড়তে থাকে।
তাহলে কে কক্ষের শক্তি হচ্ছে সবচেয়ে কম, যেহেতু নিউক্লিয়াসের সবচেয়ে কাছে। তারপরে এল আরেকটু বেশি, তার চেয়ে এম আরও একটু বেশি, এন হচ্ছে আরও বেশি। অর্থাৎ যত দূরে যাচ্ছি কক্ষের শক্তি তত ইনক্রিজ করছে। তো এটা হলো মুখ্য কোয়ান্টাম সংখ্যা। নেক্সট আমরা পড়ব গৌণ কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, যাকে আমরা প্রকাশ করছি স্মল এল দিয়ে। পরমাণুতে যে ইলেকট্রন আবর্তন করছে, এক একটা কক্ষে আবর্তন করছে বা এক একটা শক্তি স্তরে রয়েছে। প্রত্যেকটা শক্তি স্তর আবার নির্দিষ্ট সংখ্যক কতগুলো উপশক্তি স্তর নিয়ে গঠিত। তাহলে ইলেকট্রন কোন উপশক্তি স্তরে রয়েছে এবং তার আকৃতি বা কীরকম সেটা বোঝানোর জন্য আমাদের গৌণ কোয়ান্টাম সংখ্যা প্রয়োজন হয়, যাকে আমরা স্মল এল দিয়ে প্রকাশ করি। গৌণ কোয়ান্টাম সংখ্যা কিন্তু উপশক্তি স্তরের আকৃতি নির্দেশ করে এবং এই উপশক্তি স্তরগুলোকে আমরা বলছি অরবিটাল। প্রধান শক্তি স্তরকে বলছিলাম অরবিট, কে এল এম এন, আর উপশক্তি স্তরকে আমরা বলছি অরবিটাল। আচ্ছা, গৌণ কোয়ান্টাম সংখ্যাকে আমরা স্মল এল দিয়ে প্রকাশ করছি এবং মনে রাখবে স্মল এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত হয়। এটাতে পরে আসছি, তার আগে বলে নিই এল এর বিভিন্ন ভ্যালুর জন্য কোন উপকক্ষগুলো ইন্ডিকেট করে। যদি এল ইকুয়াল টু 0 হয়, ছবিতে দেখো, তাহলে সেই উপকক্ষের নাম হচ্ছে এস। যদি এল ইকুয়াল টু 1 হয়, পি উপকক্ষ। যদি এল ইকুয়াল টু 2 হয়, তাহলে ডি উপকক্ষ। আর এল ইকুয়াল টু 3 হলে এফ উপকক্ষ। শক্তি অনুযায়ী বললে এফ এর শক্তি সবচেয়ে বেশি, তার চেয়ে শক্তি কম হচ্ছে ডি, তার চেয়ে পি কম, এস হচ্ছে শক্তি সবচেয়ে কম। এবারে বলি প্রধান শক্তি স্তর অনুযায়ী এল এর ভ্যালু আমরা কি করে পাবো। যেরকম দেখো, একদম নিচের চার্টে চলে এসো, প্রথম বক্সে খেয়াল করো কে কক্ষ, কে এর এন এর ভ্যালু হচ্ছে 1, নিউক্লিয়াসের ঠিক পরেই যে কক্ষটা থাকে সেটাই হচ্ছে কে কক্ষ, তার মানে এন ইকুয়াল টু 1। তাহলে এন যদি 1 হয়, এল এর ভ্যালু হবে 0 থেকে n-1 পর্যন্ত, তার মানে 0 একটা ভ্যালু। আর এন এর জায়গায় যদি 1 বসাই, তাহলে n-1 করলেও দেখবে আমাদের 0ই বেরোচ্ছে, তার মানে একটাই এল এর ভ্যালু পাচ্ছি, সেটা হচ্ছে 0। ওপরে দেখে নাও, এল এর 0 ভ্যালুর জন্য উপকক্ষ হচ্ছে এস, তাহলে এক্ষেত্রে আমরা একটাই উপকক্ষ পাচ্ছি, সেটা হচ্ছে এস। যেহেতু এন এর ভ্যালু 1, উপকক্ষের নাম হলো 1s। নেক্সট চলে আসছি এল কক্ষে। এল কক্ষের জন্য স্মল এন এর ভ্যালু হচ্ছে 2, তাহলে এল এর এখানে আমরা দুটো ভ্যালু পাবো, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে n-1, তার মানে 2-1 মানে হচ্ছে 1। তাহলে এল এর দুটো ভ্যালু, একটা 0 একটা 1। 0-র জন্য উপকক্ষের নাম হয় এস, 1-এর জন্য উপকক্ষের নাম হয় পি। যেহেতু এখানে এন এর ভ্যালু 2, কাজেই আমরা দুটো উপকক্ষের নাম দিচ্ছি 2s আর 2p। নেক্সট হচ্ছে এম কক্ষ। এম কক্ষে স্মল এন এর ভ্যালু হচ্ছে 3, তাহলে এল এর আমরা মান পাবো 0, 1, 2। 0-তে নাম হয় এস, 1-এ নাম হয় পি, 2-এ নাম হয় ডি। যেহেতু n ইকুয়াল টু 3 এর জন্য বার করছি, তাহলে উপকক্ষের নাম হয়ে যাচ্ছে 3s, 3p, 3d। একইভাবে n কক্ষের জন্য আমরা 4টি উপকক্ষ পাচ্ছি, 4s, 4p, 4d, 4f। এইভাবে কোনো একটা পার্টিকুলার স্মল n এর জন্য l এর ভ্যালু আমরা ক্যালকুলেট করে সেই অনুযায়ী কোন উপকক্ষে ইলেকট্রনটা রয়েছে সেটা আমরা বুঝতে পারি। পরের কোয়ান্টাম সংখ্যা যাব, তার আগে এখানে দেখো যে কোনো উপশক্তি স্তরে কটা ইলেকট্রন থাকবে তার কিন্তু একটা ফর্মুলা আছে, 2 × 12 + 1। যদি এস উপকক্ষে কটা ইলেকট্রন থাকে জিজ্ঞেস করা হয়, তাহলে তোমাদের করতে হবে এস এর জন্য এল এর ভ্যালু কিন্তু 0, তাহলে 2l এর জায়গায় এল এর ভ্যালু বসাবো 0।
সেরকম করে ইলেকট্রনের সংখ্যা বেরোচ্ছে দুটো, তার মানে এস উপশক্তি স্তরে দুটো ইলেকট্রনই থাকতে পারে। পি এর জন্য এল এর ভ্যালু হচ্ছে 1, তাহলে সূত্রে যদি এল ইকুয়াল টু 1 বসাও তাহলে ইলেকট্রনের সংখ্যা বেরোবে 6, তার মানে পিতে 6টার বেশি ইলেকট্রন থাকতে পারবে না। সেভাবে ডি আর এফে, ডিতে থাকতে পারে 10টা, এফে থাকতে পারে 14টা ইলেকট্রন। পরের কোয়ান্টাম সংখ্যায় যাচ্ছি, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। পরমাণুর নিউক্লিয়াস হচ্ছে পজিটিভ চার্জ, আর যে ইলেকট্রনগুলো ঘুরছে সেগুলো হচ্ছে নেগেটিভ চার্জ। তাহলে পজিটিভ নেগেটিভে সবসময় একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়। এরকম চুম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনগুলো যে বিভিন্ন অরবিটালে রয়েছে বা বিভিন্ন উপশক্তি স্তরে রয়েছে সেগুলোর বিন্যাস চেঞ্জ হয়ে যায়। কিভাবে চেঞ্জ হচ্ছে সেই বিন্যাসটা প্রকাশ করার জন্য আমাদের চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কাজে লাগে। একে আমরা স্মল এম দিয়ে প্রকাশ করি এবং এম এর মান -L থেকে +L হয়। যেরকম এখানে চার্টে দেখো বুঝতে পারবে, এল এর মান যদি 0 হয় তাহলে এম এর মান একটাই হবে, 0। ফর্মুলা হচ্ছে 2L + 1, এল এর ভ্যালু 0 বসাবে তাহলে এম এর ভ্যালু একটাই বেরোবে, সেটা হচ্ছে 0। যদি এল এর ভ্যালু হয় 1 তাহলে ফর্মুলায় এল ইকুয়াল টু 1 বসিয়ে দেখো এম এর 3টে ভ্যালু পাওয়া যায়। 3টে ভ্যালু কি হবে? -1, 0, +1। একটু আগেই বললাম যে -L থেকে +L, এল এর ভ্যালু যেহেতু 1 তাহলে এম এর ভ্যালু হবে -L মানে -1 থেকে +L মানে +1, 3টে ভ্যালু। এল এর মান যদি 2 হয় তাহলে -2 থেকে +2 অবধি আমরা টোটাল 5টা ভ্যালু পাবো। সূত্রে বসাবো এল এর মান 2, তাহলে 5টা ভ্যালু পাচ্ছি, -2, -1, 0, +1, +2। এইভাবে এল ইকুয়াল টু 3 এর জন্য আমরা 7টা ভ্যালু পাচ্ছি। এবারে বলি ভ্যালুগুলো দিয়ে কি কাজ হচ্ছে। এল যখন 0 তার মানে উপকক্ষের নাম হচ্ছে এস, এটা আমরা একটু আগেই পড়লাম। এস এর যেহেতু একটাই ভ্যালু কাজেই এস এর আমরা একটাই বিন্যাস পাচ্ছি, নিচে গ্রিন কালার করে এস অরবিটাল দেখানো হয়েছে। নেক্সট হচ্ছে এল ইকুয়াল টু 1, এল ইকুয়াল টু 1 মানে হচ্ছে পি অরবিটাল, একটু আগেই পড়েছি। পি অরবিটালের দেখো 3টে এম ভ্যালু পাওয়া গেছে, তার মানে পি এর 3টে বিন্যাস আমরা পাচ্ছি। ছবিতেও দেখো পি ভায়োলেট কালারের অরবিটাল 3টে বিন্যাসে দেখানো হয়েছে। এল ইকুয়াল টু 2 মানে হচ্ছে ডি অরবিটাল, ডি এর অরবিটালে 5টা ভ্যালু পাওয়া গেছে, তার মানে আমরা 5টা বিন্যাসে ডি অরবিটালকে পাচ্ছি। ছবিতেও 5টা ডি আঁকা আছে। তো এই হয়ে গেল চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। নেক্সট আমরা যাচ্ছি ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। একটা ইলেকট্রন কক্ষ বরাবর ঘুরছে, ঠিক আছে, কিন্তু এই কক্ষে ঘোরার সময় কিন্তু নিজের অক্ষের চারপাশেও ইলেকট্রনটা আবর্তন করছে। যেরকম পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, নিজের অক্ষের চারদিকে পাক খেতে খেতে ঘোরে, সেরকম ইলেকট্রনও নিজ অক্ষের চারপাশে ঘুরতে ঘুরতে কক্ষপথে আবর্তন করে। সেই অক্ষের চারপাশে ঘোরাটা যদি ঘড়ির কাঁটার দিকে হয় তাহলে তার মান হবে +12, আর যদি ঘড়ির কাঁটার বিপরীতে হয় তাহলে তার মান হবে -12। ঘড়ির কাঁটার দিকে ঘুরছে না বিপরীতে ঘুরছে সেটা প্রকাশ করার জন্য আমাদের ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম নাম্বার কাজে লাগে, যাকে আমরা স্মল এস দিয়ে প্রকাশ করি। যদি ক্লকওয়াইজ হয় তাহলে এস এর মান হয় +12, যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে এস এর মান হবে -12। তাহলে এই হয়ে গেল 4টে কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আমরা জানলাম, এবং এই 4টে কোয়ান্টাম সংখ্যা অনুযায়ী কী করে একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করতে হয় তার কিন্তু ফর্মুলা রয়েছে। যেরকম গৌণ কোয়ান্টাম সংখ্যা এল হলে সেই ইলেকট্রনের কৌণিক ভরবেগের সূত্র হচ্ছে √L × L+1 × h/2π।
যদি চৌম্বক কোয়ান্টাম সংখ্যা দিয়ে বার করতে চাই m দিয়ে, তাহলে m ইন্টু h/2 যদি স্পিন কোয়ান্টাম নাম্বার দিয়ে বার করতে চাই তাহলে √s ইন্টু s+1 ইন্টু h/2 তো এই ফর্মুলা অনুযায়ী আমরা ইলেকট্রনের কৌণিক ভরবেগ কি নির্ণয় করতে পারি। তো এইভাবে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে কোনো একটা ইলেকট্রনের সম্পর্কে যেসব বিষয়গুলো আমরা আলটিমেটলি জানতে পারছি সেগুলো কি কি, যেরকম মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা স্মল এন এর ভ্যালু থেকে আমরা বুঝতে পারছি যে পরমাণুর মধ্যে কোন ইলেকট্রন কোন কক্ষপথে রয়েছে, কে তে রয়েছে না এল এ রয়েছে না এম এ রয়েছে না এন এ রয়েছে, সেগুলো জানতে পারছি। সেকেন্ড হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা, যেটা স্মল এল দিয়ে প্রকাশ করা হয়, সেটার থেকে জানা যায় ইলেকট্রনটা কোন উপকক্ষে রয়েছে, এস পি ডি নাকি এফ। থার্ড হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা স্মল এম, এটার থেকে আমরা জানতে পারছি যে এস কোন বিন্যাসে রয়েছে, পি তিনটে বিন্যাসে রয়েছে বা ডি কটা বিন্যাসে আছে, যেরকম আমরা একটু আগে বার করলাম 5টা বিন্যাসে ডি অরবিটাল থাকে, সেই বিন্যাসগুলো আমরা বুঝতে পারছি। আর নাম্বার 4 হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম নাম্বার, যেটা আমরা স্মল এস দিয়ে প্রকাশ করছি, সেটার মাধ্যমে আমরা জানতে পারছি যে ইলেকট্রন নিজের অক্ষের চারদিকে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে নাকি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে। তাহলে এইভাবে বিভিন্ন কোয়ান্টাম সংখ্যার দ্বারা আমরা একটা ইলেকট্রনের সামগ্রিক পরিচয় জানতে সক্ষম হচ্ছি। নেক্সট এবার একটু দেখে নেব এই যে অরবিটাল আমরা পড়লাম, 4 রকমের অরবিটালের সঙ্গে আমাদের পরিচয় হলো, একটা এস, একটা পি, একটা ডি আর একটা হচ্ছে এফ। এই 4টে অরবিটাল সম্পর্কে একটু দেখে নিই। একটু আগেই বলেছি যে নিউক্লিয়াসের চারদিকে যখন ইলেকট্রন ঘোরে তার কোনো নির্দিষ্ট পথ নেই, পথটা প্রমিনেন্ট নয়, একটা মেঘের আকারে সেটা থাকে, ক্লাউডি ওয়েতে থাকে। আর যেখানে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সেটাই হচ্ছে সেই ইলেকট্রন ক্লাউড, এবং সেটাকেই আমরা বলছি অরবিটাল বা কক্ষক। প্রথম যে অরবিটালের সঙ্গে আমাদের পরিচয় হয়েছে সেটা হচ্ছে এস অরবিটাল। এস অরবিটাল আকৃতিতে গোলাকার হয়, যেরকম ছবিতে দেখতে পাচ্ছ যে সুষম গোলাকার এস অরবিটাল হয়, এবং ইলেকট্রন মেঘের ঘনত্ব কোনো একটা নির্দিষ্ট দিকে না থেকে গোলাকার ওয়েতে সব দিকে সমানভাবে বিন্যস্ত থাকে। তার মানে হচ্ছে ইলেকট্রনকে সব দিকে পাওয়ার সম্ভাবনাই সমান। সাধারণত মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা স্মল এন এর মান বৃদ্ধি পেলে এস অরবিটালের আকার বৃদ্ধি পায়। যেরকম 3টে ছবি এখানে রয়েছে, প্রথম ছবিটায় দেখো 1s, n = 1, তাই এস এর সাইজও ছোট। যখন n = 2 হয়েছে, 2s পেয়েছি, এস অরবিটালের সাইজ দেখো বৃদ্ধি পেয়েছে। এবং 2s এর ক্ষেত্রে এস অরবিটালে দুটো মেঘের স্তর দেখা যায়, এবং দুটো মেঘের স্তরের মাঝখানে যে ফাঁকা স্থানটা থাকে সেখানে ইলেকট্রন থাকার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এই অঞ্চলটাকে আমরা বলি নোড বা নোডাল প্লেন বা নোডাল অঞ্চল, এখানে ইলেকট্রনের থাকার সম্ভাবনা খুব কম। আবার যদি 3s ধরি তাহলে 3s এর n = হচ্ছে 3, তাই 3s এর সাইজও বড়, এবং 3s এর ক্ষেত্রে দেখো আমরা দুটো নোড পেয়েছি। সাধারণত n এর মান যেটা হয় তার থেকে একটা আমরা কম নোড পাই, যেরকম 3s এর ক্ষেত্রে আমরা দুটো নোড পাচ্ছি, 2s এর ক্ষেত্রে একটা নোড পাচ্ছি, এভাবে হয়। তাহলে এস অরবিটাল হচ্ছে একটা গোলাকার অরবিটাল যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সব দিকেই সমান। নেক্সট হচ্ছে পি অরবিটাল। পি অরবিটালে কিন্তু এরা 3টে লোব, মানে দুটো লোবে থাকে, 3 বিন্যাসে থাকে। 3টে পি অরবিটালের মধ্যে লোব এক্স অক্ষ বরাবর বিন্যস্ত থাকলে তাকে আমরা পি এক্স অরবিটাল বলি। এম যখন আমরা ক্যালকুলেট করেছি খানিক আগে, সেখানে দেখেছো যে পি অরবিটালের জন্য এম এর 3টে ভ্যালু বেরিয়েছিল, তার মানে পি এর
তিন রকমের বিন্যাস আছে। যদি এক্স অক্ষ বরাবর থাকে লোব দুটো তাহলে পিএক্স বলি, যদি ওয়াই অক্ষ বরাবর থাকে পিওয়াই বলি, যদি জেড অক্ষ বরাবর থাকে পিজেড বলি। একদম নিচে ডান দিকের ছবিটায় দেখো দেখানো আছে পিএক্স পিওয়াই পিজেড। পি অরবিটালের সংখ্যা তিনটে হয়, পিএক্স পিওয়াই পিজেড, এবং তিনটে পি অরবিটালই হচ্ছে সমশক্তি সম্পন্ন। এস অরবিটাল যেরকম গোলাকার হয়, পি অরবিটাল কিন্তু গোলাকার নয়, এটা ডাম্বেল শেপের হয়, এবং ডাম্বেলের দুটো লোব, মেঘের ঘনত্ব, ইলেকট্রন যে ক্লাউড তার ঘনত্ব সবচেয়ে বেশি হচ্ছে ওই দুটো লোবের অঞ্চলে। লোব দুটো যেখানে মিট করেছে, মিট পয়েন্ট যেটা, সেই মিট পয়েন্টটা হচ্ছে নোড বা নোডাল প্লেন, সেখানে ইলেকট্রন থাকার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। বাঁদিকের ছবিতে পয়েন্টিং করে দেখানো আছে, দেখো যে দুটো লোব ওপরে নিচে রয়েছে সেখানে ইলেকট্রন থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি, আর মাঝের যে পয়েন্টটা সেটা হচ্ছে নোড, সেখানে ইলেকট্রন থাকার সম্ভাবনা প্রায় নেই। এবং এই দুটো লোব যখন যে অ্যাক্সিস বরাবর রয়েছে সেই নামটাই আমরা পি এর সাথে দিচ্ছি। যদি এক্স অ্যাক্সিস বরাবর থাকে পিএক্স, যদি ওয়াই অ্যাক্সিস বরাবর থাকে তাহলে পিওয়াই, যদি জেড অ্যাক্সিস বরাবর লোব দুটো থাকে তাহলে তার নাম হচ্ছে পিজেড। এই হয়ে গেল পি অরবিটাল। নেক্সট হচ্ছে ডি অরবিটাল। ডি অরবিটালের ক্ষেত্রে দেখো এম এর ভ্যালু কিন্তু আমরা 5টা পেয়েছিলাম, তাহলে ডি এর 5টা বিন্যাস আমরা পাই, তাহলে ডি অরবিটালের সংখ্যা হচ্ছে 5টা, এবং এই 5টা ডি অরবিটালই হচ্ছে সমশক্তি সম্পন্ন। ছবিতে দেখো ডি অরবিটালের টোটাল 4টে লোব থাকে। 4টে লোব যদি এক্স আর ওয়াই অ্যাক্সিসের মাঝ বরাবর থাকে, কোনো অ্যাক্সিস বরাবর কিন্তু নেই, যদি মাঝ বরাবর থাকে তার নাম হচ্ছে ডি এক্স ওয়াই। যদি 4টে লোব এক্স আর জেড অ্যাক্সিসের মাঝ বরাবর থাকে তার নাম হয়ে যাচ্ছে ডি এক্স জেড। যদি 4টে লোব ওয়াই আর জেড অ্যাক্সিসের মাঝ বরাবর থাকে নাম হচ্ছে ডি ওয়াই জেড। 4টে লোব যদি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বরাবর থাকে, অ্যাক্সিস বরাবর থাকে, তাহলে তার নাম হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আর 4টে লোবই যদি জেড অ্যাক্সিস বরাবর থাকে লম্বালম্বিভাবে এবং অনুভূমিকভাবে, তাহলে সেই ডি অরবিটালের নাম হয়ে যাচ্ছে ডি জেড স্কোয়ার। এর মধ্যে প্রথম 3টে ডি অরবিটাল হচ্ছে সেম, দুটো অক্ষের মাঝ বরাবর অবস্থান করে, সেই জন্য এদেরকে বলা হয় T2G সেট, জি ফর জেনারেসি। এবং শেষের দুটো ডি অরবিটাল যেহেতু অক্ষ বরাবর থাকে এদেরকে বলা হয় ইজি সেট। নেক্সট হচ্ছে এফ অরবিটাল, এটাই শেষ অরবিটাল। এফ অরবিটালের ক্ষেত্রে মনে করে দেখো এম এর মান আমরা পেয়েছিলাম 7টা, তার মানে এফ অরবিটালের সংখ্যা হচ্ছে 7, এবং এফ অরবিটালের গঠনও দেখতে পাচ্ছ তুলনামূলকভাবে অনেকটাই জটিল। এখানে 7টা এফ অরবিটালেরই ছবি দেখানো হয়েছে, কিন্তু আমাদের পড়তে গিয়ে খুব একটা এফ অরবিটালের প্রয়োজন হয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই এসপি ডি অরবিটালটাই কাজে লাগে। এবং ইলেকট্রন কিভাবে অরবিটালগুলোতে ঢুকছে, কি সংখ্যায় ঢুকছে, কি অবস্থায় তারা রয়েছে, সেটা নিয়ে আবার আমি তাহলে পরের দিন আলোচনা করব আলাদা করে। এবং তার বিভিন্ন নীতি রয়েছে, কোন নীতি অনুসারে ইলেকট্রনগুলো অরবিটালে ঢোকে, কোন সংখ্যায় তারা থাকে, কিভাবে থাকে, সেটা আমি আরও পরের দিনের ক্লাসে ডিটেলসে আলোচনা করব। আজকে আপাতত এটুকুই রইল।